সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর সেই সাথে আজকে আমাদের পঞ্চম অধ্যায় কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। বিগত ক্লাসগুলোতে আমরা সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজ সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের কতিপয় উদাহরণ নিয়ে কথা বলবো। সংরক্ষণশীল বল কাকে বলে? সংরক্ষণশীল বল এমন এক ধরনের বল যে বল দ্বারা কোনো বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে আবার প্রাথমিক অবস্থানে নিয়ে আসলে কি হবে? মোট কাজের পরিমাণ শূন্য হবে। সংরক্ষণশীল বলের উদাহরণ কেমন? অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, এটা আমরা পড়ে আসছি, কিন্তু আজকে প্রমাণ করব যে অভিকর্ষ বল কিভাবে সংরক্ষণশীল বল। প্রিয় শিক্ষার্থী, এই অবস্থান থেকে ভূপৃষ্ঠ থেকে একটি বস্তুকে বি অবস্থানে নেওয়া হলো। ভূপৃষ্ঠ থেকে বি অবস্থানের উচ্চতা ধরলাম এইচ। তাহলে সংরক্ষণশীল বলের সংজ্ঞা অনুসারে এই অবস্থান থেকে একটি বস্তুকে 1, 2, 3 যে কোনো পথেই বি অবস্থানে নেওয়া হোক না কেন, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজের মান আমরা পাবো ডব্লিউ এ বি ইজ ইকুয়াল টু এম জি এইচ। কিন্তু যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, সেখানে আমরা এটাকে মাইনাস দেব, ঋণাত্মক কাজ পাবো। আবার একইভাবে যখন বস্তুটিকে বি অবস্থান থেকে 1, 2, 3 যে কোনো পথে ঘুরিয়ে এ অবস্থানে নামানো হবে, তখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডব্লিউ বি এ ইজ ইকুয়াল টু এম জি এইচ পাবো। তাহলে সংরক্ষণশীল বলের সংজ্ঞা অনুসারে একটি বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে আবার প্রাথমিক অবস্থানে নিয়ে আসলে কৃত কাজের পরিমাণ শূন্য হতে হবে। তাহলে টোটাল কাজ আমরা পাবো নিট কাজ ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ মাইনাস এম জি এইচ প্লাস এম জি এইচ ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। মোট কাজের পরিমাণ আমরা পেলাম শূন্য। তাহলে সংরক্ষণশীল বলের সংজ্ঞা অনুসারে অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল, এটা আমরা বলতে পারি। আরেকটি সংরক্ষণশীল বল স্প্রিং বল। স্প্রিং বল একটি সংরক্ষণশীল বল, এটা আমরা এখন প্রমাণ করব। তোমরা লক্ষ্য করো, স্প্রিং এর প্রত্যয়নী বল এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, বা একমাত্রিক ক্ষেত্রে বলের মান হবে একমাত্রিক। স্প্রিং বল একটি সংরক্ষণশীল বল, এটা প্রমাণ করতে গেলে আমাদের প্রমাণ করতে হবে কার্ল অফ এফ ইজ ইকুয়াল টু 0। আসি আমরা কার্ল অফ এফ ইজ ইকুয়াল টু 0 কিভাবে প্রমাণ করা যায়। কার্ল অফ এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল এক্স অফ আই ডেল ওয়াই জে ডেল জেড কে ইন্টু মাইনাস কে এক্স আই প্লাস 0 জে প্লাস 0 কে আই জে কে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড মাইনাস কে এক্স 0 0
is equal to I into 0 minus 0 plus j into 0 minus 0 plus k into 0 plus del x into kx equal to 0 plus 0 plus 0 is equal to 0 অর্থাৎ del cross f is equal to 0 সুতরাং f বল সংরক্ষণশীল বল এটা আমরা বলতে পারি কাজেই স্প্রিং বল একটি সংরক্ষণশীল বল এটা আমরা প্রমাণ করতে পারবো এখন আসি অসংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বলের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে বল দ্বারা কোনো বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে আবার প্রাথমিক অবস্থানে নিয়ে আসলে কৃত কাজের পরিমাণ শূন্য হবে না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল এবার আসো কিভাবে ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল সেটা আমরা প্রমাণ করব একটি বস্তুকে এ থেকে বি অবস্থানে নিয়ে যাওয়া হবে আবার পুনরায় বি থেকে এ অবস্থানে নিয়ে আসা হবে তাহলে প্রথম ক্ষেত্রে এ থেকে বি অবস্থানে নিতে বস্তুটির উপর এফ বল প্রযুক্ত হলো ঘর্ষণ বল এফ প্রযুক্ত হলো তাহলে বস্তুটির ডিএক্স সরণের জন্য ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজের মান আমরা পাবো dw1 is equal to f dx ক্ষুদ্রাতিক্ষুদ্র সরণ dx এর জন্য ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজের মান পাবো আমরা f dx is equal to f dx cos 180 ডিগ্রি বা dw1 is equal to minus f dx integration of তাহলে বস্তুটিকে ঘর্ষণ বলের বিরুদ্ধে এ থেকে বি অবস্থানে নিতে কৃত কাজের পরিমাণ হবে এটা আবার একইভাবে বস্তুটিকে বি থেকে এ অবস্থানে পুনরায় ফিরে নিয়ে আসতে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃত কাজকে আমরা যদি dw2 ধরি তাহলে আমরা পাবো f into dx f dx cos 180 ডিগ্রি বা dw2 is equal to minus f dx দ্বিতীয় ক্ষেত্রে আমরা 2 ধরলাম f dx বা w2 is equal to minus f dx তাহলে বস্তুটিকে এ অবস্থান থেকে বি অবস্থানে আবার বি থেকে এ অর্থাৎ এ বি এ পূর্ণ চক্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে সম্পাদিত কাজ w is equal to w1 plus w2 minus f dx minus f dx অর্থাৎ w not is equal to 0 অর্থাৎ কৃত কাজের পরিমাণ শূন্য হবে না তাহলে অসংরক্ষণশীল বলের সংজ্ঞা অনুসারে একটি পূর্ণ চক্রে কৃত কাজের মান যখন শূন্য হবে না তখন সেই বলকে আমরা অসংরক্ষণশীল বল বলবো সুতরাং ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল একটি বস্তুর উপর একাধিক বলের ক্রিয়ায় কেমন কাজ হয় একাধিক বলের ক্রিয়ায় কেমন কাজ হবে এটা প্রমাণ করতে গেলে আমরা
একটি মসৃণ তলে একটি ব্লক স্থাপন করা হলো। এই ব্লকটিকে এফ বলে, টানলে এস সরণ হবে। তাহলে এই ব্লকটির উপর একই সাথে চারটি বল ক্রিয়া করবে। একটি বস্তুর ওজন W = mg। একটি বল ওজন W = mg সরাসরি নিচের দিকে ক্রিয়া করবে, আর একটি বল n অনুভবিক বলের প্রতিক্রিয়া বল n সরাসরি উপরের দিকে ক্রিয়া করবে। আরেকটি বল F যেটা বস্তুর সরণ ঘটায়, ব্লকটি সরণ ঘটাবে সেটা, এবং F বল প্রযুক্ত হওয়ার ফলে ব্লকটি সরণ হবে S। তাহলে F বলের বিপরীতে আরেকটি ঘর্ষণ বল সরাসরি বিপরীত দিকে ক্রিয়া করবে, সে বলের মান হবে F। তাহলে যে একটি বস্তুর উপর একই সাথে চারটি বল ক্রিয়া করে, তাহলে এই চারটি বল কর্তৃক লব্ধিকৃত কাজ W হলে W এর পরিমাণ হবে W প্লাস WN প্লাস WF প্লাস WF। এই চারটি কাজের সমষ্টি হবে এই বস্তুর উপর ক্রিয়ারত মোট কাজ। এখানে W ওজন বল কর্তৃক কৃত কাজ, অবিলম্ব প্রতিক্রিয়া বল WN এর পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়। এই দুটি বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দিবে। তাহলে বাকি কাজগুলো থাকবে WF প্লাস WF। F বল প্রযুক্ত হয়, S সরণ হলে আমরা WF কে লিখতে পারি FS cos θ মাইনাস ঘর্ষণ বল। অর্থাৎ একটি বস্তুর উপর একই সাথে চারটি বল ক্রিয়া করলে কৃত কাজের মান হবে W = FS cos θ মাইনাস F। প্রিয় শিক্ষার্থী, এবার আসি একটি ভিন্ন প্রসঙ্গে। বস্তুর ভরবেগ, দুটি বস্তুর, একটি ভারী বস্তু এবং একটি হালকা বস্তুর ভরবেগ যদি সমান হয়, তাহলে কোন বস্তুর গতিশক্তি বেশি হবে, ভারী বস্তুর নাকি হালকা বস্তুর? ধরি হালকা বস্তুর ভরবেগ স্মল m এবং স্মল v, আবার হালকা বস্তুর গতিশক্তি ½ mv²। ভারী বস্তুর ভরবেগকে ধরলাম আমরা mv ক্যাপিটাল লেটারে, এবং ভারী বস্তুর গতিশক্তি ½ mv²। আমাদের প্রমাণ করতে হবে যে হালকা বস্তুর গতিশক্তি বেশি। শর্ত হচ্ছে হালকা এবং ভারী বস্তুর ভরবেগ সমান, অর্থাৎ mv = mv। এখান থেকে v এর মান পাবো m/m × v। এখন ভারী বস্তুর গতিশক্তি কে আমরা লিখলাম ½ mv²। এখানে এই প্রাপ্ত v এর মান আমরা বসাবো ½ m/m × small v² = ½ m²v² divided by m², ½ m v² divided by m/m। এখন সত্যমতে m is smaller than m, অর্থাৎ m/m
smaller than 1, তাহলে হাফ এম ভি স্কয়ার ইজ স্মলার দেন হাফ এম ভি স্কয়ার। এটি হালকা বস্তুর গতিশক্তি, সুতরাং আমরা বলতে পারি ভারী বস্তু অপেক্ষা হালকা বস্তুর গতিশক্তি বেশি। অনুরূপভাবে হালকা বস্তু এবং ভারী বস্তুর যদি গতিশক্তি সমান হয় তাহলে কোন বস্তুর ভরবেগ বেশি হবে? সত্য অনুসারে ভারী বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কয়ার এবং হালকা বস্তুর গতিশক্তি এম ভি স্কয়ার ধরে নিলাম। সত্য হচ্ছে দুটি বস্তুর গতিশক্তি সমান, কার ভরবেগ বেশি হবে? হাফ এম ভি স্কয়ার এম স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই এম স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই এম। এম বাই এম বা এম ভি ডিভাইডেড বাই এম ভি ইজ ইকুয়াল টু এম বাই এম রুট। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করো এখানে এম ইজ গ্রেটার দেন এম, অর্থাৎ এম বাই এম ইজ গ্রেটার দেন 1 বা এম বাই এম রুট ইজ গ্রেটার দেন 1। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম ভি বাই এম ভি ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ এম ভি ইজ গ্রেটার দেন এম ভি। তাহলে হালকা এবং ভারী বস্তুর গতিশক্তি সমান হলেও আমরা দেখলাম ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হবে। এক নম্বর উদ্দীপকটি দিকে লক্ষ্য করো। 1200 কেজি ভরের একটি মালবাহী ট্রাক 3600 জুল গতিশক্তি সহ 2 মিটার পার সেকেন্ড বেগে একটি মসৃণ রাস্তায় চলছিল। এমত অবস্থায় ট্রাকটির উপর খারাপভাবে আরো 200 কেজি ভর চাপানো হলো। সংরক্ষণশীল বল কাকে বলে? সংরক্ষণশীল বলের সঙ্গে আমরা ইতিমধ্যে পড়েছি, যে বল দ্বারা কোনো বস্তুকে যে কোনো পথে ঘুরিয়ে আবার প্রাথমিক অবস্থানে ফিরে নিয়ে আসলে যদি সম্পূর্ণ কাজের পরিমাণ শূন্য হয় তাহলে সেই বলকে সংরক্ষণশীল বলে। প্রযুক্ত বল এবং সংগঠিত সরণ এস কাজ শূন্য হওয়ার সম্ভব কিনা? কাজ শূন্য হওয়ার শর্তগুলো আমরা প্রথম ক্লাসে পড়িয়েছি। যদি এস যদি শূন্য হয় অথবা এফ শূন্য হয় তাহলে কাজ শূন্য হয়, অথবা এফ ও এস এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কাজ শূন্য হবে। তাহলে গ নম্বর প্রশ্নে আসি। উদ্দীপকটি ভালোভাবে পড়ো, তারপর ট্রাকটিতে মালামালের পরিমাণ নির্ণয় করো। মালামাল নির্ণয় করো। আমরা ধরে নিলাম ট্রাকটিতে এম কেজি মালামাল ছিল। তাহলে সত্যমতে হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 3600। এখানে মোট ভর এম প্লাস 1200 কেজি, বেগের মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে এম এর মান কত হবে? মোট ভর 1200 কেজি ইন্টু
তাহলে গ নম্বর উদ্দীপকের ফলাফল, গ নম্বর উদ্দীপকের প্রশ্নটি ছিল ট্রাকটিতে মালামালের পরিমাণ নির্ণয় করো। তাহলে ট্রাকের ভর দেওয়া আছে 1200 কেজি এবং ট্রাকে মাল ছিল 600 কেজি। এবার ঘ নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। ঘ নম্বর প্রশ্নটিতে নতুন ভর যুক্ত হওয়ার পর ট্রাকটিতে 200 কেজি ভর চাপানো হলো। এই ভর যুক্ত হওয়ার পর ট্রাকটির গতিশক্তি পূর্বের গতিশক্তি 90% হলো, অর্থাৎ ভর বাড়ানোর পর গতিশক্তি বাড়বে, পূর্বের গতিশক্তি 90% কমলো না বাড়লো সেটা আমরা নির্ণয় করব। তাহলে ঘ নম্বর প্রশ্নের প্রথম ক্ষেত্রে ভর, ট্রাকের ভর 1200 কেজি যোগ মালামাল 600 কেজি, মোট 1800 কেজি। বেগ দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড এবং গতিশক্তি 3600 জুল। দ্বিতীয় ক্ষেত্রে ভর কত হবে? এই ভরের সাথে আরো 200 কেজি ভর যুক্ত হলো। দ্বিতীয় ক্ষেত্রে ভর 1800 যোগ 200 কেজি, 2000 কেজি। দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত হবে? ভর বাড়ার পর বেগ কত হবে? বেগটা নির্ণয় করব আমরা। তাহলে গতিশক্তির ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 3600। দ্বিতীয় ক্ষেত্রে ভর কত? 2000 কেজি ইন্টু ভি স্কয়ার। ভর চাপানোর পর বেগ কমে গেল। পরিবর্তিত বেগে বস্তুর ট্রাকটির গতিশক্তি কত হবে? পরিবর্তিত বেগে ট্রাকটির গতিশক্তি, পূর্বের গতিশক্তি আমাদের দেওয়া আছে 3600 জুল। তাহলে পরবর্তী গতিশক্তি আমরা সহজে নির্ণয় করতে পারবো। গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কয়ার। এখানে ট্রাকটির পরিবর্তিত ভর 200 কেজি ইন্টু বেগ পেলাম 1.8 মিটার পার সেকেন্ড, এত জুল। তাহলে ট্রাকটিতে 200 কেজি ভর চাপানোর আগের গতিশক্তি ছিল 3600 জুল এবং পরবর্তী গতিশক্তি 3240 জুল। তাহলে গতিশক্তির পরিবর্তন শতকরা, গতিশক্তির পরিবর্তন যদি আমরা শতকরা হিসাব করি তাহলে পাবো 3240 ডিভাইডেড বাই 3600 ইন্টু অর্থাৎ ভর চাপানোর পর গতিশক্তি 90% হ্রাস পেল। তাহলে ঘ নম্বর প্রশ্নে উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে আমরা কি বলতে পারি? ফলাফল কি হবে? উক্তিটি যথার্থ ছিল। এই মন্তব্যটি শেষে লিখতে হবে। গাণিতিক সমস্যা সমাধানের পর অবশ্যই মন্তব্য লিখতে হবে। এবার আসি পরবর্তী উদ্দীপক লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী।
এই উদ্দীপকটির গ এবং ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নে স্প্রিং এর সংকোচনের পরিমাণ নির্ণয় করতে বলেছেন। স্প্রিং এর সংকোচনের পরিমাণ, স্প্রিং এর সংকোচনে কৃত কাজ আমরা জানি হাফ কে এক্স স্কয়ার। স্প্রিং এর সংকোচনের পরিমাণ অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে কে এর মান দেওয়া আছে কত? 2250। তাহলে আমরা কৃত কাজ W অর্থাৎ গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এখানে এম এর মান, এম দেওয়া আছে 5 কেজি, ভি নট ইজ ইকুয়াল টু 0 এবং ভি দেওয়া আছে কত? 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। তাহলে হাফ এম ভি স্কয়ার মাইনাস 0 ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার এবং কে এর মান দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 3 স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। ক্যালকুলেশন করলে পাবো এখান থেকে আমরা যদি সরাসরি এক্স এর মান লিখি তাহলে পাবো 0.141 মিটার, 0.41 মিটার। তাহলে স্প্রিং এর সংকোচনের পরিমাণ হবে 0.141 মিটার। এবার ঘ নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। ঘ নম্বর প্রশ্নে বস্তুটি সোজা নিচে পড়লে যে পরিমাণ কাজ হতো তল বরাবর পড়ায় তার চাইতে কম পরিমাণ কাজ হলো, সেই ধারণাটা সঠিক কিনা সেটা গাণিতিকভাবে আমরা যাচাই করব। এখানে তলের ঘর্ষণ বলের মান কত? 22.5 জুল। তল বরাবর মোট বল, তল বরাবর মোট বল আমরা লিখতে পারি mg sin থিটা মাইনাস কত? ঘর্ষণ বল Fs অথবা Fr ব্যবহার করতে পারি। এখানে Fs টা হলো ঘর্ষণ বল। তাহলে কৃত কাজ, সত্যানুসারে কৃত কাজ কত হবে? W is equal to mg sin theta minus Fs into d। এটা কার সমান? কৃত কাজ বা গতিশক্তির পরিবর্তনের সমান আমরা ধরে নেব। তাহলে mg sin theta minus Fs into d is equal to আমরা সরাসরি লিখব 22.5। তাহলে m এর মান কত? 5 কেজি, 9.8 ইন্টু সাইন থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি মাইনাস Fs ইন্টু d এর মান 2। এখান থেকে আমরা ঘর্ষণ বলের মান পাবো 13.25
নিউটন। ঘর্ষণ বল পেলাম 13.25 নিউটন। এখন ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান যদি আমরা নির্ণয় করি, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ W is equal to S into S। তাহলে কত লিখবো আমরা? 13.25 নিউটন ইন্টু 2, 26.50 জুল। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের মান 26.5 জুল। চিত্রের দিকে লক্ষ্য করলে আমরা পাবো ত্রিভুজ ABC ত্রিভুজের উদ্দীপকের চিত্রের দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী। চিত্রের ABC ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি is equal to AC divided by AB। AC divided by AB। AC is equal to AB sin 30 degree। AC is equal to 2 into sin 30 ডিগ্রি মান হাফ, অর্থাৎ এসির মান হবে 1 মিটার। 1 মিটার। তাহলে বস্তুটি যদি সোজা নিচের দিকে পড়ে, তাহলে বস্তুটি যদি সোজা নিচের দিকে পড়ে, সেক্ষেত্রে সোজা নিচে পড়লে কৃত কাজ W is equal to mgh 5 গুণ 9.8 ইন্টু এসি, অর্থাৎ এইচ কত হবে 1 মিটার। তাহলে 1 অর্থাৎ 49 জুল। বস্তুটি সোজা নিচে পড়লে কৃত কাজ হবে 49 জুল। আনত তল বরাবর পড়লে কৃত কাজের মান কত দেওয়া আছে আমাদের? 22.5 জুল। তাহলে কৃত কাজের পার্থক্য কত হবে? কাজের পার্থক্য কাজের পার্থক্য 49 মাইনাস 22.5 জুল ইজ ইকুয়াল টু 26.5 জুল। এটা কার সমান? এটা আমরা পেলাম ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের সমান। ঘর্ষণ বল দ্বারা কৃত কাজের সমান। অতএব শিক্ষার্থীদের যে ধারণা ছিল সেটা আমরা যথার্থ বলতে পারবো। উদ্দীপক ঘ নম্বর পৃষ্ঠের মন্তব্য করব যে শিক্ষার্থীদের ধারণায় যথার্থ। এবার 3টি অনুধাবনমূলক প্রশ্নের দিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী। কোনো বস্তু শক্তি আছে কিন্তু ভরবেগ নেই, কিংবা ভরবেগ আছে শক্তি নেই, কথাটি সঠিক কিনা? কোনো বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, কেন? ভরবেগ যদি 100% বাড়ানো হয় তাহলে গতিশক্তির কি পরিবর্তন হবে? ভরবেগ 100% বাড়ানো হলে গতিশক্তির কি পরিবর্তন হবে? তাহলে আমরা গতিশক্তি E কে ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি রাশিমালা E কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। বস্তুর গতিশক্তির হাফ এম ভি স্কয়ার, যেখানে এম কখনোই ঋণাত্মক হবে না, তাহলে কিন্তু গতিবেগ ভি ধনাত্মক অথবা ঋণাত্মক উভয়ই হতে পারে, কিন্তু ভির এর বর্গ কখনোই নেগেটিভ হবে না, সবসময় ধনাত্মক হবে। সুতরাং আমরা বলতে পারি বস্তুর গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এখন বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে গতিশক্তি কতটুকু বাড়বে?
ধরি এম ভরের বস্তুর ভরবেগ পি, তাহলে এম ভরের বস্তুর ভরবেগ পি, তাহলে তার গতিশক্তি আমরা কি লিখতে পারবো? ই কে ইজ ইকুয়াল টু গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। পরিবর্তিত ভরবেগকে যদি আমরা পি প্রাইম ধরি, তাহলে কি লিখতে পারবো? গতিশক্তি ই কে প্রাইম ইজ ইকুয়াল টু পি প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই 2m। প্রশ্নে বলা হলো ভরবেগ 100% বাড়ানো হলো। পূর্বের ভরবেগ, পরিবর্তিত ভরবেগ সমান পূর্বের ভরবেগ ছিল পি, পি কে কত পার্সেন্ট বাড়ানো হলো? 100% বাড়ানো হলো, অর্থাৎ পি প্লাস পি ইন্টু 100 ডিভাইডেড বাই 100, অর্থাৎ 2p। 2p পরিমাণ বাড়ানো হলো, তাহলে গতিশক্তির কি পরিবর্তন হবে? এবার আমরা লক্ষ্য করি পরিবর্তিত গতিশক্তি আদি গতিশক্তি পি প্রাইম স্কয়ার ডিভাইডেড বাই 2m ইন্টু 2m ডিভাইডেড বাই পি স্কয়ার। টু পি স্কয়ার ডিভাইডেড বাই পি স্কয়ার ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ পরিবর্তিত গতিশক্তি কে ইজ ইকুয়াল টু 4 ইন্টু আদি গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর ভরবেগ 100% বাড়ানো হলে তার গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পাবে। কোনো বস্তুর শক্তি আছে কিন্তু ভরবেগ নেই। একটি বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোনো অবস্থানে নিয়ে রাখা হয়, সেখানে বস্তুর কি থাকে? শক্তি থাকে। সেই শক্তিটা কি? বিভব শক্তি। তার মান আমরা সবসময় জানি mg h, কিন্তু স্থির থাকে বলে সেখানে বস্তুর কি থাকে না? ভরবেগ থাকে না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।